নমস্কার, আর প্লাস ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আজকের লিগাল প্লাস নিয়ে চলে এসেছি আমি শুভঙ্কর। আজকে আপনারা খুব গুরুত্বপূর্ণ, খুব সুন্দর একটি মামলা দেখতে চলেছেন। আমরা সকলেই জানি বায়োলজিক্যাল মাদার এবং অ্যাডপটিভ মাদার, অর্থাৎ যারা সন্তান দত্তক নেন, সন্তানের বয়স যদি, সেই দত্তক নেওয়া সন্তানের বয়স যদি 3 মাসের কম হয়, তাহলে কিন্তু একটা নিয়ম আছে। সেই দত্তক নেওয়া মা কতদিন ছুটি পাবেন তা নিয়ে একটা নিয়ম আছে। সেই নিয়মকে চ্যালেঞ্জ করেই আজকে এই মামলা। সেই নিয়মকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট তার পরবর্তীতে রায়তে কি জানিয়েছে সেটাই আমরা জানবো আজকের এই মামলাতে। প্রথমেই চলে আসি আমরা মামলার নামে। হামজা নন্দুরি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এখানে দেখা যাচ্ছে হামজা নন্দুরি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেখানে একটা রিট পিটিশন দাখিল করা হয় 2021 সালে। জাস্টিস JB পার্ডিওয়ালা অ্যান্ড জাস্টিস R মহাদেবন 11ই মার্চ 2026, অর্থাৎ 2026 11ই মার্চ জাস্টিস JB পার্দিওয়ালা এবং জাস্টিস R মহাদেবনের বেঞ্চে এই মামলাটির শুনানি হয়েছিল। এখানে প্রথমেই দেখা যাচ্ছে দ্য কেস চ্যালেঞ্জ সেকশন 60 সাবক্লজ 4 of the Code of Social Security 2020, which restricted maternity benefits to adoptive mothers only if the adopted child was below 3 months of age। মানে বলা হচ্ছে 3 মাসের কম বয়সী কোনো শিশুকে যদি দত্তক নেওয়া হয়, তখন যারা দত্তক নিচ্ছেন, অর্থাৎ দত্তক গ্রহণকারী মা যিনি দত্তক নিচ্ছেন, তিনি কিন্তু 3 মাসের যদি অতিক্রম করে যায় সেই বাচ্চাটির বয়স, সেই সন্তানটির বয়স, শিশুটির বয়স, তাহলে কিন্তু তিনি 3 মাসের যে সুবিধা, ম্যাটারনিটি লিভ, মাতৃত্বকালীন ছুটি, সেই সুবিধা কিন্তু পেতেন না। কিসের জন্য পেতেন না? কারণ সেকশন 60 সাবক্লজ 4 এর অধীনে তিনি কিন্তু পেতেন না। The petitioner contended that this restriction was arbitrary and unconstitutional as it denied equal recognition to adoptive motherhood। মানে অ্যাডপটিভ যারা মাদার আছেন, যিনি দত্তক নিচ্ছেন, সেই সমস্ত মা যারা আছেন, তাদের বিরুদ্ধে কিন্তু এটা অন্যায় করা হচ্ছে। এটা আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক। এই মামলাটা করেছিলেন হামজা নন্দুরি। তিনি একজন উকিল পেশায়, তিনি একজন আইনজীবী। তিনি এই মামলাটি করেছিলেন। তিনি সুপ্রিম কোর্টে কি দাবি জানাচ্ছেন? তিনি বলছেন এটা কিন্তু স্বৈর, মানে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। আর কি বলছেন? অসাংবিধানিক। এই যে মামলা, এই যে এতদিন ধরে যে আইনে যে বলা আছে 3 মাসের যদি একদিনও বেশি হয়, ধরে নিন বাচ্চাটার বয়স বা সেই শিশুটির বয়স 3.5 মাস হয়ে গিয়েছে বা 4 মাস হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আর 12 সপ্তাহের ছুটি পাবেন না দত্তক গ্রহণকারী মা। 12 সপ্তাহের ছুটি পাবেন না। কেন পাবেন না? এই জায়গাটা তুলেই মামলা করা হয়েছে। This issue required the court to examine maternity benefits, adoption and reproductive rights under Article 21। সংবিধানের যে 21 নম্বর ধারা আছে, সেখানে বলা হয়েছে আইনের দ্বারা প্রত্যেকে, আইন প্রতিষ্ঠিত যে আইন আছে, আমাদের দেশে যে আইন আছে, সেই আইনের দ্বারা কেউ বঞ্চিত হবেন না। কেউ নিজেদের যে অধিকার, বেঁচে থাকার যে অধিকার, সেই অধিকার থেকে কিন্তু বঞ্চিত হবেন না। কিন্তু এই যে সাবক্লজ 4, 60 সাবক্লজ 4, এখানে দেখা যাচ্ছে অ্যাডপটিভ মারা কিন্তু বঞ্চিত হচ্ছেন তাদের মাতৃত্বকালীন ছুটি থেকে। এবার চলে আসছে আমরা পরের স্লাইডে। কোর্টস অবজারভেশন, আদালত কি পর্যবেক্ষণ করছে? অ্যাডপশন অ্যাজ রিপ্রোডাক্টিভ অটোনমি। তাহলে সুপ্রিম কোর্ট বলছে এই যে অ্যাডপশন, এই যে দত্তক, এটা কিন্তু রিপ্রোডাক্টিভ অটোনমি, একজনের অধিকার। একজন মা
তার অধিকার। এখানে আমি মাই বলছি কারণ কেসটা, এই মামলাটা সম্পূর্ণ একজন মাকে নিয়ে, দত্তক গ্রহণকারী মাকে নিয়ে, তাই জন্য এখানে আমি মাই বলছি। একজন মায়ের কিন্তু সম্পূর্ণভাবে অধিকার আছে। দ্য কোর্ট হেল্ড দ্যাট adoption is an expression of reproductive and decisional autonomy under Article 21. It clarified that reproductive rights are not limited to biological reproduction but include non-biological means like adoption. বায়োলজিক্যাল যারা মা হন তারা যেমন ছুটির জন্য ছুটি পাওয়ার যোগ্য, একজন অ্যাডপটিভ মাদার, একজন দত্তক গ্রহণকারী মা, তিনিও কিন্তু ঠিক ততটাই যোগ্য। অন কনসেপ্ট অফ ফ্যামিলি, ফ্যামিলির কনসেপ্ট কি, সুপ্রিম কোর্ট কি বলছে? দ্য কোর্ট এমফাসাইজ দ্যাট প্যারেন্টহুড ইজ নট কনফাইন্ড টু গিভিং বার্থ, ফ্যামিলি ইজ বিল্ড অন ইমোশনাল বন্ড, রেসপন্সিবিলিটি অ্যান্ড শেয়ার্ড মিনিং, নট জাস্ট বায়োলজিক্যালি। শুধুমাত্র বায়োলজি, শুধুমাত্র জীববিজ্ঞানের উপর নির্ভর করে একটা ফ্যামিলি হয় না, একটা পরিবার হয় না। একটা পরিবার হয় ইমোশনাল বন্ড, রেসপন্সিবিলিটি, দায়িত্ব, একে অপরের প্রতি যে শ্রদ্ধা আছে, একে অপরের প্রতি যে দায়িত্ব আছে, এগুলো সব কিছু নিয়েই কিন্তু একটা ফ্যামিলি, একটা পরিবার গড়ে ওঠে। আর কি বলছে সুপ্রিম কোর্ট? অন equality adoptive parenthood, the court held that an adopted child is no different from a biological child. মানে একটা অ্যাডপটিভ চাইল্ড, একটা দত্তক গ্রহণকারী যে শিশু, সে কিন্তু বায়োলজিক্যাল চাইল্ড, অর্থাৎ সাধারণ উপায়ে যে শিশু জন্মগ্রহণ করে তার যতটা অধিকার আছে একজন অ্যাডপটিভ চাইল্ডের, একজন দত্তক গ্রহণকারী শিশু তারও কিন্তু সমান অধিকার রয়েছে। অন কনস্টিটিউশনাল রাইটস, দ্য জাজমেন্ট লিঙ্ক অ্যাডপশন টু আর্টিকেল 21, রাইট টু লিভ অ্যান্ড পার্সোনাল লিবার্টি ইনক্লুডস ডিগনিটি, অটোনমি অ্যান্ড ফ্যামিলি ফরমেশন। আমাদের যে 21 নম্বর যে ধারা আছে, সংবিধানের যে 21 নম্বর ধারা আছে, সেখানে কি বলা হচ্ছে? রাইট টু লিভ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, একজনকে বেঁচে থাকার অধিকার, পার্সোনাল লিবার্টি, ব্যক্তিগত স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে প্রত্যেককে। এবার আর্টিকেল 14 কি বলা হচ্ছে? আর্টিকেল 14 বলা হচ্ছে ইকুয়ালিটি, মানে আইন সবার জন্য সমান, অর্থাৎ আইনের চোখে সবাই সমান, আইনের চোখে কোনো ডিফারেন্সিয়েট হবে না, ভাগাভাগি নেই, আমার জন্য আইন এক, আপনার জন্য আইন এক, এটা হতে পারে না। আপনার জন্য যেটা আইন, আমার জন্যও সেটা আইন, দেশের রাষ্ট্রপতির জন্যও সেটা আইন, দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং বড় বড় যারা আমলা, যারা বিভিন্ন পদে রয়েছেন, সরকারি পদে রয়েছেন, তাদের জন্যও কিন্তু আইন সমান। অন প্রেসিডেন্টস, দ্য কোর্ট রিলাইড অন K.S. Puttaswamy ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া আর সুচিতা শ্রীবাস্তবা ভার্সেস চণ্ডীগড় অ্যাডমিনিস্ট্রেশন। এখানে সুপ্রিম কোর্ট কিন্তু দুটো কেসের কথা উল্লেখ করেছে, যে কেসগুলো আগেও হয়েছে ঠিক এই দত্তক গ্রহণকারী মায়েদেরকে নিয়ে। একটা কেস কি K.S. পুট্টুস্বামী, আর একটা কেস হচ্ছে সুচিতা শ্রীবাস্তব। ইট reiterated that the reproductive choice includes the rights to decide how to form a family. এখানে দেখা যাচ্ছে একটা ফ্যামিলি কিভাবে, একটা পরিবার কিভাবে গঠিত হবে, সেইগুলো কিন্তু এই যে দুটো কেস দেওয়া আছে, এই দুটো কেসে কিন্তু উল্লেখ করা রয়েছে যে কিভাবে একটা পরিবার হবে। শুধুমাত্র বায়োলজিক্যাল মাদার হয়ে গেলেই কিন্তু একটা পরিবার হয় না। যারা দত্তক নিচ্ছেন, যারা কোনো কারণে মাতৃত্ব বা মা হতে অক্ষম, বা অনেকে এখন সিঙ্গেল মাদার হন, আপনারা জানেন নিশ্চয়ই, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, এই কনসেপ্ট এখন বর্তমান দিনে বহুল প্রচলিত। যারা একা মাতৃত্ব নিতে চাচ্ছেন, অর্থাৎ সিঙ্গেল মাদার, তারা তো অ্যাডপটিভ চাইল্ডের উপরেই নির্ভর করবেন। তাই তাদের ক্ষেত্রে এই দুটো মামলাকে
তুলে ধরা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এই দুটো মামলাতেও ঠিক একই রায় দেওয়া হয়েছিল। এবার দেখে নিই পরের স্লাইডে আমাদের কি রয়েছে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট কি আছে দেখে নিই। রুলিং, the Supreme Court read down section 60 subclause 4 of the Social Security Code। সুপ্রিম কোর্ট কিন্তু যে সোশ্যাল সিকিউরিটি 60 সাবক্লজ 4 আছে, অর্থাৎ একজন দত্তক গ্রহণকারী মা, যে মা তার সন্তানের বয়স যদি 3 মাসের বেশি হয়ে যায়, দত্তক গ্রহণকারী যে সন্তান, দত্তক নেওয়া যে সন্তান, সেই সন্তানের বয়স যদি 3 মাসের বেশি হয়ে যায়, তাহলে তিনি কিন্তু 12 সপ্তাহের ছুটি পেতেন না, এতদিন পেতেন না। কিন্তু এই মামলার পর থেকে তিনি পাবেন। এই মামলাতে সেটাই বলা হয়েছে। এটা কিন্তু ডিসক্রিমিনেট করা হচ্ছিল, এতদিন ধরে বঞ্চিত করা হচ্ছিল। দত্তক গ্রহণকারী মাদেরকে 3 মাসের যে ছুটি বা 12 সপ্তাহের যে ছুটি পান তারা, সেই ছুটি থেকে তাদেরকে স্রেফ বঞ্চিত করা হচ্ছিল। কারণ দত্তক গ্রহণকারী মায়ের যে সন্তান তার বয়স হয়ে যাচ্ছিল 3 মাসের বেশি। 3 মাসের বেশি যে শিশুটার বয়স 4 মাস, তারও তো মাতৃস্নেহের দরকার আছে, তারও তো পিতৃস্নেহের দরকার আছে, তাহলে সে কেন বঞ্চিত হবে? সুপ্রিম কোর্ট এই জায়গাতেই জোর দিয়েছে। সুপ্রিম কোর্ট এই জায়গাতেই জোর দিয়েছে যে একজন 4 মাসের সন্তান, তার কি মাতৃস্নেহের প্রয়োজন নেই? তার কি পিতৃস্নেহের প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে। বয়সটা এখানে বাঁধা হয়ে দাঁড়াচ্ছিল, বয়স এখানে ডিসক্রিমিনেট করছিল। 3 মাসের যে বয়সের যে সময়সীমা, সেটা এখানে ডিসক্রিমিনেট করছিল। সুপ্রিম কোর্ট তার রায়ে আর কি বলছে আমরা দেখে নিই। হেল্ড দ্যাট অ্যাডপটিভ মাদার্স আর এন্টাইটেলড টু ম্যাটারনিটি লিভ ইররেসপেক্টিভ অফ চাইল্ডস এজ। তাহলে একটা বাচ্চার যে বয়স, একজন সন্তানের যে বয়স, সেই বয়স কিন্তু আর বাধা হবে না। মাতৃত্বকালীন ছুটি পেতে একজন অ্যাডপটিভ মাদারকে, একজন দত্তক গ্রহণকারী মাকে তার ছুটি পেতে, 12 সপ্তাহের যে ছুটি, সেই ছুটি পেতে কিন্তু আর কিন্তু কোনো নিয়মের বেড়াজাল তার ছুটির পথে অন্তরায় হয়ে দাঁড়াবে না। এটা কিন্তু সুপ্রিম কোর্ট বারবার ধরে বলছে। কেন? সাধারণ উপায়ে যিনি মা হন, তিনি যদি ছুটি পেতে পারেন, আমরা জানি যারা সাধারণ উপায়ে যারা মা হন, অর্থাৎ বায়োলজিক্যাল মাদার, তারা কিন্তু 6 মাসের 26 সপ্তাহের একটা ছুটি পান, এটা কিন্তু আমরা জানি। তাহলে যিনি দত্তক নিচ্ছেন তিনি কেন পাবেন না? তার সন্তানের বয়স 3 মাসের বেশি হয়ে গেছে, এই অজুহাত, আইনের এই জাঁতা কলে পড়ে তিনি পাবেন না? এটা হবে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলছে এটা হতে পারে না। আর সুপ্রিম কোর্ট কি বলছে? It affirmed that denying such benefits violates Article 14 এবং Article 21। আরও বলছে এই যে সেকশন 60 সাবক্লজ 4, এটা কিন্তু এতদিন ধরে একজন দত্তক গ্রহণকারী মায়ের সাংবিধানিক অধিকার, 21 নম্বর আর 14 নম্বর ধারায় যে সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে, সেটাকে কিন্তু কার্যত তাকে বাধা দেওয়া হচ্ছিল, বাধা সৃষ্টি হচ্ছিল। সুপ্রিম কোর্ট এই সেকশন সাবক্লজ 4-এর যেটা ছিল, সেকশন 60 সাবক্লজ 4 যে আইনটা ছিল, সেই আইনে কিন্তু একজন দত্তক গ্রহণকারী মায়ের সাংবিধানিক অধিকার, আমাদের সংবিধানে বর্ণিত যে অধিকারগুলি রয়েছে, মানুষের বেঁচে থাকার, মানুষের জীবন যাপনের যে অধিকারগুলি রয়েছে 21 নম্বর এবং 14 নম্বর ধারায়, সেই অধিকারগুলি থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছিলেন। সেই বঞ্চনার জায়গাটা আর রইল না। দর্শক, এই জায়গায় আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, একটা পরিবার কিন্তু শুধুমাত্র একটা মাকে দিয়ে তৈরি হয় না, একটা মা সন্তানকে দিয়ে একটা পরিবার তৈরি হয় না। একটা পরিবারে মায়ের যতটুকু অবদান, ঠিক ততটুকু অবদান একজন পিতার। একজন বাচ্চা, একজন শিশু, সে শুধু মায়ের
ভালোবাসা, মায়ের স্নেহ যত্ন আদর পাবে, তার পিতার স্নেহ যত্ন আদর, শাসন, যে শাসনটা বাবা মা আমাদেরকে ভালো করা, ভালো মানুষ তৈরি করার জন্য করে থাকেন, সেগুলো থেকে বঞ্চিত হয়ে যাবেন। এই জায়গায় কিন্তু প্যাটার্নিটি লিভ আছে। প্যাটার্নিটি লিভ একজনকে 7 থেকে 15 দিন এইটুকুনি গ্যাপের মধ্যে দেওয়া হয়। কিন্তু সুপ্রিম কোর্ট এই জায়গায় মৌখিকভাবে কেন্দ্রকে আর্জি জানিয়েছে এই প্যাটার্নিটি লিভ, এই পিতৃত্বকালীন যে ছুটি, এই যে পিতৃত্বকালীন ছুটি, অর্থাৎ বাবা একজন হয়েছেন, একজন পুরুষ বাবা হয়েছেন, তিনি যে ছুটিটা পান সেই ছুটিটাও কিন্তু যদি দীর্ঘ করা যায়, দীর্ঘ সময় করা যায়, মানে 7 থেকে 15, এই যে এইটুকুনি যে সময়, মাত্র এইটুকুনি সময়, এই সময়টা কি হয়, একজন মা তিনি সন্তান ধারণ করেছেন, তার পাশে থাকা একজন স্বামী, একজন পুরুষের যেমন কর্তব্য, তেমন তার যে ছোট্ট যে সন্তান হোক না, সে দত্তক গ্রহণকারী, দত্তক সন্তান হোক না, বা সাধারণভাবে বায়োলজিক্যাল যে মাদার হয় হোক না, তাদের ক্ষেত্রে কিন্তু একজন পিতারও কিন্তু সমান ভূমিকা আছে। তাই এই জায়গায় কেন্দ্রকে বলা হয়েছে যাতে এই প্যাটার্নিটি লিভটা যদি বাড়ানো যায়, তাহলে একজন শিশু সে মায়েরও যতটা ভালোবাসা পাবে, বাবারও ততটা ঠিক ভালোবাসা পাবে, একজন মাকে ঠিক ততটা সে কাছে পাবে যতটা ঠিক সে তার বাবাকেও কাছে পাবে। এটাই কিন্তু বলা হচ্ছে সুপ্রিম কোর্টের, বলা হচ্ছে মানে কি, সুপ্রিম কোর্ট এটা পিতৃত্বকালীন ছুটিটা কেন্দ্রকে একটু দেখতে বলেছে, একটু বিবেচনা করে দেখতে বলেছে, যাতে বর্ধিত করা যায়, যাতে বাড়ানো যায়। তাহলে দর্শক, আপনারা কি দেখলেন আমাদের এই মামলাতে? তাহলে এখন কিন্তু দিন, একজন দত্তক নেওয়া সন্তান, শিশু, তার দিন সংখ্যা কিন্তু, আর তার মায়ের ক্ষেত্রে তার মা যে কর্মজীবনে যে ছুটিটা পেতেন 12 সপ্তাহের, সেই বাচ্চাটা, সেই সন্তানটা, সেই শিশুটা যদি 3 মাসের বেশি বয়স হয়ে যায়, তাহলে আর কিন্তু কোনো তার মাকে ছুটি থেকে বঞ্চিত করা যাবে না। তার মা কিন্তু ছুটি পাবেন, ছুটি থেকে তাকে আর বঞ্চিত করা যাবে না। সুপ্রিম কোর্ট এইটাই জানাচ্ছে। তাহলে দর্শক, আজকে আমাদের লিগাল প্লাসের এই কেসটা আপনাদের কেমন লাগলো, এই মামলা আপনাদের কেমন লাগলো, তা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও আর কোন কোন মামলা আপনারা আমাদের কাছ থেকে শুনতে চান সেটাও আমাদেরকে সমানভাবে জানাবেন। আপনাদের মতামত কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনাদের মতামত আমাদের কাছে অত্যাধিক প্রাধান্য পায়। জানাবেন, আমরা আপনাদেরকে পরবর্তী সময়ে আরও ভালো ভালো কিছু মামলা, আরও সুন্দর কিছু মামলা, যে মামলা আপনারা জানলে আইনের সম্বন্ধে অনেক কিছু বিষয় জানতে পারবেন, সেই সমস্ত মামলাগুলো আমরা আপনাদের সামনে তুলে নিয়ে আসবো। এছাড়াও আপনারা জানান আপনারা কোন মামলা সম্বন্ধে জানতে চান, সেই মামলাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে দর্শক, আজ এই পর্যন্তই, ধন্যবাদ।